বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি মোহাম্মদ মাহফুজ আলম, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান দেশান্তরকাঠি মাধ্যমিক বিদ্যালয় বেতাগী বরগুনা। তো আজকে এই অনলাইন ক্লাসে মূলত তোমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়, যেটি কিনা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল নামে পরিচিত, সেই পর্যায় সারণী থেকে আজকে এই অনলাইন ক্লাসে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকবে। তো এই ক্লাস সম্পন্ন করার পরে তোমরা মোটামুটি পর্যায় সারণী কী এই সম্পর্কে জানতে পারবে। একই সাথে আসলে পর্যায় সারণীতে কতগুলো মৌল অবস্থান করতে আছে, আসলে সবগুলো মৌলিক পর্যায় সারণী, সবগুলো মৌল নিয়ে পর্যায় সারণী সাজানো হয়েছে। তো ওই পর্যায় সারণী আসলে কী প্রয়োজনে লাগে, অথবা এটি পড়লে তোমরা আসলে কোন কোন বিষয় তোমাদের স্টাডি করতে সুবিধা হবে, এই সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। তো আমাদের সাথেই থাকবেন। তো দেখো, এখানে পর্যায় সারণী একটি চিত্র আমরা ওপেন করেছি, যেখানে কিনা আসলে 119টি মৌল পর্যায়ক্রমে এখানে সাজানো হয়েছে। তো এই চিত্রটি তোমরা তোমাদের বইয়ের 62 নং পেজে পেয়ে যাবে, অথবা চাইলে তোমরা শুধু পর্যায় সারণী দিয়ে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবে। তো শুরুতেই বলি, আসলে পর্যায় সারণী স্টাডি করে কি কি প্রয়োজন তোমার, কি কি প্রয়োজন বা কি কি বিষয় তুমি জানতে পারবে, অথবা এই পর্যায় সারণী কেন প্রয়োজন। আসলে কেমিস্ট্রি বা রসায়ন পড়তে গেলে পর্যায় সারণী প্রথমেই যে বিষয়টি আসলে ওতপ্রোতভাবে জানা উচিত বা খুব গুরুত্ব দিয়ে জানা উচিত, সেটি হচ্ছে পর্যায় সারণী। আহ, কারণ হচ্ছে যে পর্যায় সারণী থেকে আসলে বিভিন্ন মৌলের বা যৌগিক পদার্থের রাসায়নিক ধর্ম, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, অথবা জারণ বিজারণ বিক্রিয়া বা আহ, মৌলসমূহের যে অনন্য বিভিন্ন বিক্রিয়ার সময় তারা যে ধর্ম প্রদর্শন করে, এই সমস্ত বিষয় কিন্তু পর্যায় সারণী জানা থাকলে অনুধাবন করা বা বুঝতে পারা বেশ সহজসাধ্য হয়ে যাবে। তো সেজন্য আমরা শুরুতেই বলবো যে কেমিস্ট্রি অধ্যয়ন করার শুরুতেই তোমরা পর্যায় সারণীটা ভালোভাবে জেনে নিবে। তো দেখো, এখানে 119টি মৌলকে বেশ ভালোভাবে সাজিয়ে দেখানো হয়েছে। তো একদম উপরের দিকে আসলে প্রত্যেকটা মৌলের যে উপরে যে বিভিন্ন ডিজিট থাকে, ডিজিট সমূহ কোনটা কি বুঝিয়েছে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। আসলে দেখো, যে উপরে যে গ্রুপ সমূহ রয়েছে, তো এখানে আসলে যেই গ্রুপের নিচে মৌলসমূহ অবস্থান করবে, এখানে আসলে কালার করে যে গ্রুপ দেখানো হয়েছে, এগুলো হচ্ছে মৌলের গ্রুপ। তো অর্থাৎ একের নিচে যে সমস্ত মৌল রয়েছে, এদেরকে আমরা বলবো যে একের শ্রেণীর মৌল। অনুরূপভাবে 2 নম্বর গ্রুপের নিচে যে মৌলসমূহ রয়েছে, এদেরকে আমরা বলবো 2 শ্রেণীর মৌল। তো গ্রুপের নিচে থাকা মানে এতে তারা হচ্ছে মৌলসমূহ হচ্ছে ওই গ্রুপের মৌল। দেন হচ্ছে দেখো, উপরের দিকে বাম দিকে একটি ডিজিট রয়েছে, বা ডান দিকেও ডিজিট রয়েছে। তো বাম দিকের ডিজিট সময় আসলে এই যে মৌলটি তার পারমাণবিক সংখ্যা নির্দেশ করবে, এবং বাম দিকের যে ডিজিট সময় এটা হচ্ছে তার পারমাণবিক ভর নির্দেশ করবে। তো এখানে একটি কথা বলে রাখা উচিত যে পারমাণবিক সংখ্যা, যে কোনো মৌল চার্জহীন অবস্থায় বা আধানবিহীন অবস্থায় তার পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন নাম্বার বা প্রোটন সংখ্যা, এবং একই সাথে ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এই 24কে তুমি যদি পারমাণবিক সংখ্যা না বলে প্রোটন সংখ্যা বলো, সেটাও সঠিক। আবার যদি তুমি ইলেকট্রন সংখ্যা বলো, সেটাও সঠিক। অর্থাৎ আধানহীন অবস্থা বা নিরপেক্ষ অবস্থায় একটি মৌলের পারমাণবিক প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, আবার একই সাথে তার ইলেকট্রন সংখ্যাও। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটা মৌলের ভিতরে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। অর্থাৎ এখানে 24টি প্রোটন থাকলে ইলেকট্রনের 24টি থাকবে, এবং এই 24টি হচ্ছে পারমাণবিক সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যাই হচ্ছে যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা। আর ডান দিকে যেটি রয়েছে, এটি হচ্ছে আসলে পারমাণবিক ভর, যেটি কিনা অ্যাটমিক ম্যাস নামে পরিচিত। তো এখানে যেটি দেখানো হয় সেটি হচ্ছে নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা আমরা, তো ইলেকট্রন প্রোটন নিউট্রন, যে কোনো মৌলের তিনটা গুরুত্বপূর্ণ মৌলিক কণিকা হচ্ছে বা স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। তো আমরা তো এখানে বলেছি যে পারমাণবিক সংখ্যা যেটি, এটি হচ্ছে প্রোটন সংখ্যাটা আমরা বুঝতে পারলাম, এর ভিতরে 24টি প্রোটন রয়েছে, অনুরূপভাবে একই সাথে 24টি ইলেকট্রনও রয়েছে। তো এখন নিউটন সংখ্যা কিভাবে পাবো, দেখো, পারমাণবিক ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যাকে বিয়োগ করি, তাহলেই কিন্তু এর নিউট্রন সংখ্যা পেয়ে যাবো। অর্থাৎ এখানে 52 থেকে তুমি যদি 24 বিয়োগ করো, তাহলে হয়তো বা 28 থাকবে। তো ওই 28ই হচ্ছে এই মৌলের জন্য নিউট্রন সংখ্যা। তো আমরা আবারও বলতে চাচ্ছি যে নিউটন সংখ্যা এখানে দেওয়া নেই, ঠিকই আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা থেকে তুমি যখন, সরি, পারমাণবিক ভর থেকে তুমি যখন পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করবে, তখনই কিন্তু তুমি নিউটন সংখ্যা পেয়ে যাবে। তো এই হচ্ছে একটা মৌল থেকে আমরা দেখালাম, আসলে সবগুলো মৌলের বেলায় একই রকম অনুরূপ আকারে হবে। তো এখানে মোট 119টি মৌল রয়েছে।
তো এর ভিতরে যে এক এক জায়গায় এক এক রকম শেড করা বা বিভিন্ন শেড করা এর অবশ্য এক এক ধরনের মিনিং রয়েছে। আহ, আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম যে গ্রুপ সংখ্যা। দেন হচ্ছে যে আম, এখানে যে হরাইজন্টালি যেই নাম্বার সমূহ রয়েছে, অর্থাৎ এই রেড কালার দিয়ে যে নাম্বার সমূহ রয়েছে, এটা হচ্ছে এর পর্যায়। অর্থাৎ এটা আমরা বুঝতে পারলাম হাইড্রোজেন হচ্ছে এখানে হাইড্রোজেনের পর্যায় এক, গ্রুপও এক। দেন হচ্ছে এই এই পর্যায়ে এখানে এই রো বরাবর যত মৌল থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মোট এখানে দুইটি মৌল দেখাচ্ছে, লিথিয়াম বেরিলিয়াম। একই সাথে 3 নাম্বার, এখানে তিন মিনিং হচ্ছে, অর্থাৎ এটি তৃতীয় পর্যায়ের মৌল। এবং এটি হচ্ছে তৃতীয় পর্যায়ের 1 নাম্বার গ্রুপের মৌল। এবং এখানে ক্যালসিয়াম হচ্ছে, এবং এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় 2 নাম্বার গ্রুপের মৌল। তো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু তুমি নির্ধারণ করতে পারবে যে এটি কত নাম্বার পর্যায়ের, কত নাম্বার গ্রুপে যাবে, সেটি তোমরা সহজেই অনুধাবন করতে পারবে। তো এ সম্পর্কে আমরা আসলে পরে ডিসকাস করব। তো তারপরে একটু ব্যাপার বলে রাখি যে এর যখন ইলেকট্রন বিন্যাস করতে যাব, তো তখন আসলে যতগুলো আহ, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত হবে সে মৌলটি কিন্তু তত নম্বর পর্যায়ে অবস্থান করবে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা কিনা এন এর মান যদি আমরা 3 পাই, তাহলে কিন্তু সেটি তৃতীয় পর্যায়ের মৌল হবে। এন এর মান যদি আমরা 4 হয়, 4 পর্যন্ত সর্বোচ্চ ডিজিট হয়, তাহলে কিন্তু সেটি চতুর্থ পর্যায়ের মৌল হবে। আর দেন হচ্ছে গ্রুপ গ্রুপ ইলেকট্রন বিন্যাস থেকে নির্ধারণ করা সম্ভব। যেমন শেষ কক্ষপথে যদি শুধুমাত্র একটি ইলেকট্রন থাকে, তাহলে সেটি 1s ইউনির মৌল বা 1 নাম্বার গ্রুপের মৌল। শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকলে সেটি হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল। তো এক্ষেত্রে কিন্তু 3, 4 এগুলো শেষ কক্ষপথে যে 3টি করে 4টি করে ইলেকট্রন থাকতে হবে তেমনটি নয়। এর জন্য আসলে আরও ডিটেলস নিয়ম রয়েছে। তো সেটা আমরা আসলে দেখাবো যে ইলেকট্রন বিন্যাস থেকে কীভাবে তুমি যে কোনো মৌলের অবস্থান নির্ধারণ করতে পারবে পর্যায় সারণীতে। তো আজকে যেহেতু পর্যায় সারণী প্রাইমারি ডিসকাশন, সেই জন্য আমরা জাস্ট এগুলি স্কিপ করে যাচ্ছি। একদম নিচের দিকে যেটা, এটা হচ্ছে আসলে দুইটি আলাদা আলাদা সারি রয়েছে যাদেরকে বলা হয় ল্যান্থেনিয়াম থেকে লুটিশিয়াম পর্যন্ত, তারা হচ্ছে ল্যান্থেনাইট সারির মৌল। একই সাথে অ্যাক্টিনাইট থেকে এটা হচ্ছে অ্যাক্টিনাইট সারির মৌল, অর্থাৎ এটার প্রাইমারি মৌল হচ্ছে অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনাইট সিরিজটা হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে আসলে সেই লরেন্সিয়াম পর্যন্ত। তো এখানে আসলে পর্যায় সারণীটি মূলত ভাগ ভাগ করে দেখানো হয়েছে যে চিত্রটা যাতে পরিষ্কার বোঝা যায়। এটি কিন্তু আসলে 2 পেজের চিত্র, এটি কিন্তু আসলে সামনাসামনি অনেক বইতে তুমি সামনাসামনি পেয়ে যাবে। তো এটা এভাবে করার মূল কারণটি হচ্ছে হয়তোবা যাতে একই পেজে করতে গেলে আসলে মূল পরিষ্কার বোঝা বা স্বচ্ছ ধারণা পাওয়া যায় না, তো সেজন্যই হয়তো 2 পেজে নেওয়া হয়েছে। তো এটি হচ্ছে এর দ্বিতীয় অংশ। তো মৌল আসলে সর্বশেষ 118 পর্যন্ত যেহেতু তুমি দেখতে পাচ্ছ, তো 118ই হচ্ছে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। যদিও আরও 2-3টি মৌল রয়েছে, সেগুলো হচ্ছে আসলে পরীক্ষামূলকভাবে বের করা হয়েছে, যার জন্য এখানে পর্যায় সারণীতে এখনও অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ সেগুলো কখনো বলা হয় হাইব্রিড মৌল অথবা পরীক্ষণীয় পর্যায়ে রয়েছে, যাদেরকে এখনও পর্যায় সারণীতে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ 118টি পর্যন্ত মৌলিক আমরা এক কথায় পর্যায় সারণী মৌল কয়টি সেটি 118টি বলে দিতে পারবো। যদি আরও মৌল আবিষ্কৃত হয়েছে, সব এখনও অ্যাড হয়নি, তো হয়তো সামনে ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবে। তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে 118 যদি এখানে শেষ হয়, তাহলে এই সিরিজ সমূহ নিচে কেন? আসলে এই দুটি সিরিজের মূল অবস্থান হচ্ছে এখানে। ল্যান্থেনাইট সিরিজের অবস্থান এখানে এবং অ্যাক্টিনিয়াম সিরিজের অবস্থান এখানে। তো একই সাথে যেহেতু একটি মাত্র বক্সে একটি মাত্র মৌলই রাখতে হবে, সেজন্য বাকি মৌল এখানে স্থান দিতে গেলে কিন্তু আসলে পর্যায় সারণীর যে মূল আকৃতি সেটি বেশ চেঞ্জ হয়ে যায়। এজন্যই হচ্ছে এই দুইটি জাস্ট এখানে কালার করে, অর্থাৎ হলুদ কালার এখানে কিন্তু অ্যাক্টিন ল্যান্থেনাইট সিরিজ হওয়ার কথা, এজন্যই একই কালারের সাথে মিল রাখা হয়েছে। আবার এখানে অ্যাক্টিনিয়াম সিরিজ একই কালারে মিল রাখা হয়েছে, অর্থাৎ এই জায়গার পর থেকে কিন্তু এই মৌলগুলো স্থান দেওয়ার কথা। আবার একইভাবে এখানে এই
আহ, এই মৌলের পরেই কিন্তু অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এইগুলো অবস্থিত হওয়ার কথা, কিন্তু সেটি করতে গেলে আসলে পর্যায় সারণীর মূল যে আকার সেটি বিকৃত হয়ে যাবে, এজন্য এদেরকে আলাদাভাবে নিচে সিরিজ করে রাখা হয়েছে। তো এটা এদের অবস্থান হলুদ কালারের মৌলসমূহ এখানে, এবং এই যে পরবর্তী বাদামি কালার এটি এদের মৌলসমূহ এখানে, অর্থাৎ এটি সর্বশেষ মৌল। সরি, এটি সর্বশেষ মৌল। তো বুঝতেই পারতেছো যে আসলে মোট 118টি মৌল রয়েছে, এবং বাকি আরও মৌল আবিষ্কৃত হয়েছে যেগুলো এখনও প্রাইমারি পর্যায়ে রয়েছে, অথবা সেগুলো কিনা যৌগিক মৌল। এখানে কিন্তু কোনো যৌগিক মৌল আসলে কখনই হয় না। মৌল মানেই হচ্ছে সেটা মৌলিক, যার ভিতরে অন্য কোনো কিছু থাকবে না। তো অন্য যেসব মৌল আসলে পরীক্ষণীয় পর্যায়ে বের হয়েছে সেগুলো হাইব্রিড মৌল বলা বলা হয়ে থাকে, বা পরীক্ষণীয় পর্যায়ে, যার জন্য তাদেরকে এখনও স্থান দেওয়া হয়নি। তো এই মৌলের নামকরণ করে তাদেরকে সংক্ষেপে বলা হয় ইউপ্যাক, যার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এমসিকিউর জন্য তোমরা এই সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে রাখবে, কারণ হচ্ছে ইউপ্যাকের ফুল নামকরণ এমসিকিউতে আসতে পারে। এই। তো পর্যায় সারণী আসলে সব কিছু ডিসকাস করতে গেলে একটি ক্লাসে সম্ভব নয়, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকের এই ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এর পর্যায় সারণীর যে বিভিন্ন গ্রুপ ভিত্তিক আলোচনা, অর্থাৎ একের শ্রেণী মৌলসমূহ তাদেরকে কি বলা হয়, তাদেরকে যে ক্ষারধাতু বলা হয়, বা ক্ষারধাতু সমূহের অবস্থান একের শ্রেণীতে, বা অনুরূপভাবে দুই শ্রেণীতে হচ্ছে মৃত ক্ষার ধাতুসমূহ, আবার নিষ্ক্রিয় গ্যাস সমূহের অবস্থান হচ্ছে এই গ্রুপ 18তে। তো এই সমস্ত বিষয়ে আমরা আসলে আহ, পরবর্তী ক্লাস সময় আলোচনা করব। আমাদের সাথেই থাকবে তোমরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে আমরা নতুন ক্লাস আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ জেনে আমরা বিদায় নিচ্ছি আজকে এই ক্লাস থেকে। ওকে।